আপনার শার্টে এগুলো কি? কোথা থেকে আসলো এগুলো? এটা নিয়ে যান। পারবো না। বেশি প্রবলেম হলে নিজে ধুয়ে দাও। রাখো। ধমকে ফোন রেখে দিল নব। মাথায় এলো সন্ধেয় একজনের লাশ কেটে ফিরেছিল সে। সাদা শার্টটা রক্তে ভরেছিল। সেটাই মোমের রুমে গিয়ে চেঞ্জ করে ঝুড়িতে রেখে দেয় তখন। মোম প্রতিদিনের মতোই ঘুমিয়েছিল, তাই তখন হয়তো লক্ষ্য করেনি। সে ঘুম থেকে উঠতে উঠতে নব চেঞ্জ করে নিয়েছিল। নব তাকালো পাশে থাকা মেয়েটির দিকে। আরও একবার তার শরীরে হাত বুলিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে উঠে বলল, ওকে সুইটহার্ট, আই হ্যাভ টু গো। মেয়েটাকে কিছু বলার সুযোগ দিল না। পাতলা গোল গলার টি শার্টটা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল ওই রুম থেকে। যেতে যেতে ভাবল, আজ একটা কিছু করতেই হবে ওই মেয়ের। সামান্য শার্টের জন্য পুরো মুডটাই নষ্ট করে দিল শালা। আজ তো ওকে দিয়েই জ্বালা মেটাবো। মোমের রুমের দরজা খুলতেই চোখে পড়ল বেসিনে ঝুঁকে থাকা শাড়ি পরা মেয়েটার উপর। বুঝল নব বমি করছে মোম। দ্রুত এগিয়ে গেল তার দিকে। মোম চোখে মুখে জল দিয়ে হাঁপাচ্ছে। শরীরটা খুব দুর্বল লাগছে। কি হলো? আমি তো কিছুই করিনি। তাহলে বমি হওয়ার কারণ কে? মোম ক্লান্ত দৃষ্টিতে তাকালো নভের দিকে। বাম হাতের তর্জনী আঙুলটা ফ্লোরের কোণে তাক করে বলল, এটা নিয়ে যান প্লিজ। নব তাকালো তার রক্তমাখা শার্টটার দিকে, যা এই মুহূর্তে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। এরপর আবার মোমের দিকে তাকাতেই দেখল মোম ঠুলো ঠুলো পা নিয়ে বিছানায় গিয়ে উপর হয়ে পড়ল। মাথাটা একপাশে ফিরে রাখল। নব এগিয়ে গেল মোমের দিকে। মোমের দিকে কিছু ঝুঁকে তার মাথায় আলতো করে নিজের হাতটা রাখল। বেশি খারাপ লাগছে? নভের কোমল কণ্ঠে মোম যেন একটু সাহস পেল কথা বলার। মাথাটা উপর নিচ ঝাঁকিয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। নভের একটু খারাপ লাগলো। যদি জানতো রক্ত দেখে মোম এতটা ঘাবড়ে যাবে, তাহলে আগে শার্টটা সরিয়ে ফেলতো। নব ফোন লাগালো তেজকে। কি আরে দোস্ত, আইজে কি কোনো বেরি টুয়াই আস না? এই রাইতারে কিল্লাই স্মরণ করছস? ডক্টর সোহানকে নিয়ে এক্ষুনি রিসর্টে চলে আয়। এ মা, তোর আবার কিসে? কিছু না, তোকে যা বলছি তাই কর, কুইক। বলে ফোন রেখে মোমের কাতর শরীরের দিকে দৃষ্টি দিল নব। দোস্ত, মায়াটা কিন্তু হাসাই বহুত ওয়াইনে। কি আনছস মাম্মা? তেজের এমন উৎকণ্ঠায় নব তার দিকে কড়া চোখে তাকালো। সাথে সাথে তাকালো ডক্টর সোহান আর মোম নিজেও। তার ভ্রু যুগল কুচকানো। কি বলছে এই লোকটা? ডক্টর আবার মোমকে চেক আপ করায় মনোযোগ দিল। সাথে নানা কথায় মোমকে ব্যস্ত রাখতে চাইল। আগে কখনো এমন হয়েছিল? আমি এমনিতেই রক্ত দেখলে গা ঘিনঘিন করে, ছোট থেকেই। ডক্টর কিছুটা থেমে বলল, নিজের রক্ত দেখেও? মোম ভ্রু কুচকালো। মানে? ওই দিন আপনার কি হয়েছিল জানেন? মোমের মনে পড়ল, বুঝলো ডক্টর কিসের কথা বলছে। আর চোখে তাকালো নভের দিকে। বুকে দুহাত গুজে তার উত্তর শোনার জন্য অপেক্ষা করছে যেন নব। মোম দৃষ্টি নামালো, মিনমিনিয়ে বলল, জানি মাথায় আঘাত লেগেছিল, তাই ব্লিডিং হয়েছিল। এটা তেমন কিছু না। ডক্টর সহ বাকি দুজনও অবাক হলো। নভের চিন্তা দ্বিগুণ হলো। মেয়েটা এমন কেন? অদ্ভুত চরিত্রের। কিছুতেই কিছু খোলাসা করে বুঝতে দেয় না। সেদিন নব কতটা উতলা হয়ে গিয়েছিল তার জন্য, তা শুধু নবই জানে। কিছুটা ডক্টর সোহানও টের পেয়েছে বটে। আর এই মেয়ে এখন বলছে এটা তেমন কিছুই না। আদৌ কি ও জানে কি অবস্থা হয়েছিল ওর? ডক্টর কৌতূহলী হয়ে প্রশ্ন ছুড়ল। আপনার কাছে ওটা স্বাভাবিক মনে হলো? মোমের নির্লিপ্ত উত্তর। আগেও 4-5 বার হয়েছে এমন, তাই আমার কাছে এটা ইজি ব্যাপার। মাথায় বেশি চোট লাগলেই হয় এমনটা, তাই এটা নিয়ে ভাবার তেমন কিছুই নেই। 4-5 বার? বাট হয় এটা কোনো সাধারণ মানুষের হওয়ার কথা নয়, সেটা কি আপনি জানেন? মোম যেন বিরক্ত হলো। ঘাড় ঘুরিয়ে ডক্টর সোহানের দিকে তীর্যক দৃষ্টিতে তাকালো। আপনার কি আমাকে দেখে অস্বাভাবিক মনে হচ্ছে? বাট কেন? আমার কি একটা হাত নেই, নাকি একটা পা নেই, কোনটা? ডক্টর সোহান যেন তবদা খেলো। এই মেয়ে মোটেও শান্ত নয়।
কথার ধরনেই বোঝা যাচ্ছে কোনোভাবে পরিস্থিতির শিকার হয়ে এমন শান্ত হয়ে যায়নি তো। না মানে আমি তো বলতে চাইনি। তো কি বলতে চান? আমি অন্ধ নাকি কানা? ডক্টর কি বলবে বুঝতে পেল না। তখনই নভ মোমের এমন তেরামার্কা কথায় ধমক দিয়ে বলল। এই মেয়ে, ঠিক করে কথা বলো। থেমে গেল মোম। ডক্টর ফের প্রশ্ন ছুড়ল মোমকে। কিছু মনে করবেন না, এরা কথা জিজ্ঞাসা করি। আপনি কি কোনো লং টাইম ডিজিট আছে, মানে এই ধরুন একটু ডিস্ক টাইপের কিছু? মোম একটু অপ্রস্তুত হলো, তবুও নিজেকে সামলে বলল। দেখেন, আমার খুব ঘুম পাচ্ছে। আপনার মেকআপ হলে প্লিজ আসুন। আমি এসব নিয়ে কথা বলতে ইচ্ছুক নই। ডক্টর হার মানল, আর প্রশ্ন ছুড়ল না মোমকে। তবে কিছু একটা সন্দেহ করছেন তিনি, নভকে জানাতে হবে। ডক্টর হাসি মুখে উঠে এলো নভের কাছে, এসে তাকে রিকোয়েস্ট করলো একটু বাইরে যেতে। নভ বুঝলো হয়তো সিরিয়াস কিছু, যা তিনি মোমের সামনে বলতে চাইছে না। নভ গেল বাইরে, সাথে তেজকেও টেনে আনলো। আপনাকে আগে বলেছিলাম ওনার একটা সিটি স্ক্যান করিয়েছেন? নভের মনে পড়ল সেদিনের ডক্টরের কথা। হুম, করানো হয়নি। দেখুন মিস্টার বায়ালিশ, আপনি জানি না ওই মেয়েটা আপনার কে হয়, তবে আপনি যেহেতু আপাতত আনছেন, তাই এটা কথা বলি, ওই মেয়েটা কিছু একটা লুকাচ্ছে। তাই আমি চাইছি আপনি পারলে সিটি স্ক্যান করে নিন। তেজ উত্তর দিল। কি? কিন্তু ডক্টর, ওর বমি হয়েছিল, ওর সাথে সিটি স্ক্যান কেন? আমি আজকে কথা বলছি না, ওই দিনের ব্যাপারে কিন্তু স্বাভাবিক নয়, তাই বলছিলাম। এটুকু বলেই ডক্টর সুহান বিদায় জানিয়ে চলে গেল। তেজও গেল, তবে যাওয়ার আগে নবকে বলল। আমার কেন যেন মনে হচ্ছে মেয়েটা সহজে রাজি হবে না সিটি স্ক্যান করাতে, তাই যা করবি একটু ভেবে করবি। এই মেয়ে, এত ঘুমাও কেন তুমি? এত ঘুম মানুষ ঘুমায়? নভের কথা শুনে তেতে গেল মোম। তো কি করব সারাদিন? করার মতো কিছু আছে এখানে? কিছু নেই তো বসে থাকবে, জেগে থাকবে? এমন মরার মতো ঘুমানোর কি আছে? একটু আগে কি হয়েছিল জানো? দোষ তো আপনারই। এখানে কি কোনো মেয়ে স্টাফ নেই? সব সময় ছেলেদের কেন পাঠাবেন? আর এখন এত রেগে যাচ্ছেন কেন? আপনি তো আমার ক্ষতিই চান। মোমের কথায় নড়ে চড়ে উঠল নব, আউলিয়ে বলল। হ্যাঁ, তাই তো। আমি তো খুশি হতাম ওই ছেলেটা তোমার সাথে কিছু করলে। খুশি তো হতাম। হ্যাঁ তাই। তাহলে আবার বাঁচালেন কেন আমায়? আর ওই ছেলেটাকেই বা কেন পেটালেন? নব যেন অপ্রস্তুত হলো। ও ও তো ওর সাথে আমার পুরনো হিসাব ছিল, তাই। পুরনো হিসেব, তাই না? পুরনো হিসেব। এই মেয়ে চুপ, একদম তর্ক করবি না। তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? এত সাহস বেড়েছে? বলতে বলতে মোমের থুতনি চেপে ধরল নব। একদম মুখের ওপর মুখ নিয়ে থামল সে। দুজনের নিঃশ্বাস আছড়ে পড়ছে একে অপরের মুখের উপর। মোমের বক্ষস্থল দ্রুত ওঠানামা করছে। এই লোকটা এত কাছে কেন আসলো? নব থামল, চোখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করলো মোমকে। ঠোঁটের কোণে এক ডেভিল হাসি ফুটলো তার। লো ভয়েসে বলল। অবশ্যই ছেলেটা কিন্তু ভালো একটা আইডিয়া দিয়েছে আমায়। আমি যখনই আসি তখনই তুমি মরার মতো ঘুমাতে থাকো। চাইলে কিন্তু টেস্ট করে নিতে পারি তোমায়। কি বলো সুইটহার্ট? মোম ফ্রু কুচকে শুনল নভের কথা, তারপর হঠাৎই মুখে হাসি ফুটল তার। তা আপনি পারবেন না মিস্টার রোমিও। নিজেকে নিজেই বাধা দেবেন আপনি। আমার ক্ষতি করার হলে অনেক আগেই করতেন। মানে? আমি এখানে কতদিন আছি? হবে প্রায় 20 দিনের মতো। মুচকি হাসল মোম। আমার কিছু হলে এই 20 দিনই হতে পারতো, বুঝলেন রোমিও? নব ভাবনায় ডুবল। সত্যি মেয়েটাকে অবৈধভাবে স্পর্শ করতে পারছে না নব। এমন কখনো হয়নি তার। কত কত মেয়ের সাথে বেড শেয়ার করেছে সে, হিসেব নেই। তবে সে পারে না এই মেয়েকে স্পর্শ করতে। এই কেমন অনুভূতি তার? চিন্তা বিহত হলো নব। ভ্রু কুচকে বলল। সবই বুঝলাম। তা এই রোমিওর মানে কি? তেজ ভাইয়া সব বলেছে আমায়। আপনি যে কত মেয়ের সাথে ইন্টিমেট হয়েছেন, প্রতি রাতেই আপনার একটা একটা লাগে, তাও বলেছে আমায়। নব একটু বিরক্ত হলো তেজের প্রতি। শালা এসব বলার কি ছিল মোমকে? কি ভাবছে আমায় ও? ধুর, ও কি ভাবলো তাতে আমার কি, যা ইচ্ছে ভাবুক। নব আবার মোমে মনোযোগ দিল।
ডান হাতে ভর দিয়ে বাঁ হাতটা তুলে মোমের গলায় স্লাইড করতে লাগলো। কেঁপে উঠল মোম, অস্থির অনুভূতিরা হানা দিচ্ছে শরীরে। মাথাটা একটু কাত করে চোখ খিচে বন্ধ করে ফেলল সে। হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরল। শরীরে আবারও শিহরণ বয়ে দিল নভের ছুরির মতো ধারালো কণ্ঠ। তাহলে আজ রাতের বেড পার্টনার তুমি হয়ে যাও, কি বলো? রাজি তো? কেঁপে কেঁপে উঠছে মোম, ঠোঁট দই কাঁপছে তার। অনেক কষ্টে বলল। ছাড়ুন। হাসল নব, আর একটু এগিয়ে এলো মোমের দিকে। হাতটা এবার গলাসহ ঘাড় ছুঁয়ে দিচ্ছে মোমের। এখনো তো ধরিনি, অমনি ছাড়বো? অসহ্য লাগছে, প্লিজ। এটুকুতে অসহ্য? বিয়ে হলে তো এতদিনে তোমার হাজবেন্ডই। প্লিজ। করুণ গলার স্বরটা আটকে দিল নবকে। হাত সরালো মোমের থেকে, নিজেও সরে এলো। দূরে বসে নিজের ফোন হাতে নিয়ে ব্যস্ত হলো। মোম দ্রুত খাট থেকে নেমে দাঁড়ালো, দৌড়ে ওয়াশরুমের দিকে যেতে নিল। সামনে এসেই থামলো, পেছনে ফিরে তাকালো নভের দিকে। আলতো কণ্ঠে ডাকলো। শুনুন। নভ তাকালো, ভ্রু নাচিয়ে বোঝালো কি। নভ নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো, পরক্ষণেই মুখ তুলে বলল। টাচ তো টাচই হয়, হালাল আর হারাম কি? মোম আনমোনা হলো, থাই গ্লাস দিয়ে তাকালো বাইরের রাতের চাকচিক্যময় শহরের দিকে। সেদিকে তাকিয়েই বলল। অপবিত্র শরীর নিয়ে দুনিয়াটা ছাড়তে চাই না আমি। বলেই দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে গেল মোম। এদিকে নব অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। কি বলে গেল মোম? এর মাঝে দুনিয়া ছাড়ার কি হলো? বেশি ভাবল না, কাজ আছে বড় একটা। ঘড়িতে সময়টা একবার দেখে নিল, 9টা 43 বাজে। যথেষ্ট সময় আছে। ফোন পকেটে পুরে বেরিয়ে পড়ল বাইরে থেকে, দরজাটা লক করে। লিফটে করে নিচে নেমে নিজের পাঁচারো গাড়িটায় উঠল। ড্রাইভিং করতে করতে ফোন করলো তেজকে। কোথায় তুই? আই তো আসি, ওই মোড়ের দোয়ানের ইন্দি আরি কিল্লাইকো। গোডাউন নাই, ইন 10 মিনিটস। এমা এমা, অন আবার গোডাউনে কিল্লাই, আর আবার 12টা বাজাইবি? রিসোর্টে এক স্টাফ। হেদে আবার কিচ্ছে? আরে ওই ডাফারটা আমার মোমের সাথে। কি কস তুই? কেমতে কিয়া? নব রাগে ফুঁসছে, এক এক করে বলতে লাগলো। সন্ধ্যায় মোমের রুমে গিয়ে দেখি শয়তানটা মোমের দিকে। আর একটু দেরি করে গেলে আজ কি হতো কে জানে। রুমে ঢুকলো কি কইরা? আমি চাবি দিয়েছিলাম বেলা করে মোমের রুমে খাবার দিয়ে আসতে, আর শয়তানটা কিনা সেই সুযোগেই। আর জানিস ওই মেয়ে তখনও মরার মতো ঘুমাচ্ছিল। ওকে ওকে, তুই শান্ত আয় আগে। তো এখন কি করবি ওই শয়তানের? কি আবার লাশ ফেলবো? বাবা, এত খেপেছিস ওই সামান্য মেয়ের জন্য? নভের চিল্লানোর গতি আরেকটু বাড়ল। ও সামান্য নয়, বুঝেছিস? আমার মোম সামান্য নয়। ও ব্রু, রিল্যাক্স। আয় তুই। আর হ্যাঁ, আসার সময় শার্ট নিয়ে আসবি, না হলে আবার রক্ত দেখে মেয়েটা অসুস্থ হয়ে যাবে। হুম। রাখলো ফোন, গাড়ি দ্রুত গতিতে ছুটতে লাগলো। আর কমতে লাগলো ওই স্টাফের জীবন ঘড়ির সময়। প্লিজ স্যার, আমি আপনার কাছে এটুকু চাইছি, আমার বোনের জন্য এটুকু দয়া করুন আমায়। নভের পা জড়িয়ে বসে কাঁদো কাঁদো কণ্ঠে কথাগুলো বলছে মোয়ান। বেশি নয়, নভের চাইতে বছর 2-3-এর ছোট হবে মোয়ান। বাবার থেকে নভের অফিসের খবর নিয়ে প্রায় আধ ঘন্টা আগে এখানে এসেছে মোয়ান। উদ্দেশ্য আপাতত একটাই, আজকের জন্য তার বোনটাকে চাই। মাস যে শেষ হতে চলল, সে জানে অবয়ব রায়ানিসের মতো লোকের কাছে এমন কিছু চাওয়া খুবই বেমানান। তবুও আজ যে তাকে কাজটা করতেই হবে। নব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন নিজের পায়ে পড়ে কাকতে করতে থাকা ছেলেটার দিকে। এতক্ষণে কথা বলে বেশ বুঝতে পারল যথেষ্ট শান্ত স্বভাবের ছেলে। তবে এই ছেলে যে আত্মসম্মানের তোয়াক্কা না করে এভাবে সামান্য কারণে পায়ে পর্যন্ত পড়বে, তা ধারণার বাইরে ছিল নভের। কি এমন প্রয়োজন আজ মোমকে যে নেওয়ার জন্য এভাবে পায়ে পড়লে? মোয়ান ব্যস্ত ভঙ্গিতে মাথা তুলে বলল। আমি কথা দিচ্ছি স্যার, বিকেলের মধ্যে বনিকে আবার ফেরত দিয়ে যাব। তবুও প্লিজ স্যার, আজ একটু রহম করুন। আমি আগামী 15 দিনের মধ্যে আপনার সব টাকা ফেরত দিব স্যার, তবুও প্লিজ। নব কিছুই বলছে না,
নির্লিপ্ত তাকিয়ে রইল মুয়ানের দিকে। একজন ভাই হিসেবে মুয়ানকে বাহবাটা দিয়েই দিল মনে মনে সে, না হলে বোনের জন্য পায়ে পর্যন্ত পড়বে। বেশ অনেকক্ষণ পর নব গম্ভীর গলায় বলল, ঠিক আছে, বাট আমিও যাব তোমাদের সাথে। মুয়ান কথা থামালো, তাকালো নভের দিকে। নব বুঝল মুয়ান তাকে নিতে খুব একটা পছন্দ করছে না, তাই সে বলল, এতে রাজি না হলে চলে যাও, তোমার বোন ভালোই আছে, বেঁচে আছে, গো। মুয়ান যেন অন্যমনস্ক হলো। বিড়বিড়ানি শব্দ মুখ থেকে বেরিয়ে এলো। ও ভালো নেই, সত্যিই বনি ভালো নেই। নভের কণ্ঠে ধ্যান ভাঙল তার। কি হলো, যাও, আমার টাইম ওয়েস্ট হচ্ছে। সাথে সাথে মুয়ানের উত্তর পাওয়া গেল, আমি রাজি, আপনিও চলুন, কোনো সমস্যা নেই, তবুও প্লিজ অনুমতি দিন স্যার। মুয়ানের প্যান্টের পকেটে থাকা ফোন ভাইব্রেট হচ্ছে বারবার, তবে সেদিকে তার কোনো ধ্যান নেই। সে ব্যস্ত নবকে রাজি করাতে। একটু থেমে নব উত্তর দিল, লেটস গো। বলেই মুয়ানের পাশ কাটিয়ে বেরিয়ে যেতে লাগলো। সাথে সাথে মুয়ানও উঠে দাঁড়ালো। মুখ ফুটে উঠল হালকা খুশির ঝলক। এতক্ষণে রিং হতে থাকা ফোনটা তুলে কানে ধরল। বল, আমার আসলে লেট হবে, এই ধর সন্ধ্যার দিকে, একটু ম্যানেজ করে নিস। কল রেখে দিল নব। বাইরে সেই নিজের গাড়িতে উঠে বসে মুয়ানকেও ইশারা করলো গাড়িতে বসতে। মুয়ানও দ্বিমত করল না। তার এখন একমাত্র লক্ষ্য বনির কাছে যাওয়া। উঠে বসতেই নব গাড়ি স্টার্ট দিল। শাসা করে ছুটতে ছুটতে গাড়ি এসে থামলো সেই রিসোর্টের সামনে। নভের পিছু পিছু মুয়ানও এগোতে লাগলো। ইতিমধ্যেই নবকে অনেক প্রশ্ন করে ফেলেছে মুয়ানকে। সব প্রশ্নের উত্তর না দিলেও নব জানতে পারল মুয়ান এই মুহূর্তে মোমকে নিয়ে হসপিটালে যেতে চাইছে। তবে তা কী কারণে তা ঠিক জানা নেই। নভও আর জোর করেনি, ভাবলো গেলে নিজেই জানবে, নিজেই দেখবে। রুমের লক খুলে ভেতরে ঢুকলো নব। পিছু পিছু মুয়ানও গেল। চোখের সামনে ভাসমান হলো মোম হাঁটু ভেঙে এক পাশ ফিরে ঘুমিয়ে আছে। চুলের খোপাটাও হালকা হয়ে আছে। মুয়ানের হৃদয় নড়ে উঠল। আজ প্রায় 1 মাস পর নিজের কলিজার টুকরো বোনটাকে দেখছে। তার বাচ্চা সুলভ ছোট্ট বোনটার প্রতি অন্য ভাইদের তুলনায় মুয়ানের একটু বেশি টান কাজ করে। মোম একদিকে যেমন ভাই ভাই করে সারাক্ষণ, তেমনি মুয়ানও যে বোন অন্তঃপ্রাণ। যখনই মনে পড়ে তার এই সদ্য ফোটা ফুলের মতো তুলতুলে বোনটা আর মাত্র কিছুদিন তার সান্নিধ্যে থাকবে, তখনই নিজের 4 টুকরোর কলিজাটাকে টেনে খুবলে শরীর থেকে বের করে দিতে মন চায়। এ যে এক মর্মাহত বড় ভাইয়ের আত্মতৃপ্তিময় জিনিস, তার বোনের অন্তরেখা। অথচ দেখো, তার এই ছোট্ট বোনটা এই অল্প কিছুদিনেই যেন হুট করে পরিবর্তন হয়ে গেছে। নিজের করুণ পরিণতির কথা জানা মাত্র থেকেই বড়দের মতো শান্ত, নিশ্চল হয়ে গেছে। এতটাই বড় হয়েছে যে আব্বু এখন তার বিয়ের কথা ভাবতেও দ্বিধাবোধ করে না। কলিজার টুকরো বোনের ঘুমন্ত স্নিগ্ধ মুখটা লোচন হতে আপনা আপনি চোখের কোণে কৃষ্ণ মেঘ জমল মুয়ানের। ধীর পায়ে এগিয়ে গিয়ে বসলো মোমের মাথার কাছে। এখন আর তার নভের দিকে তেমন খেয়াল নেই। কাপা কাপা হাতটা তুলে মোমের মাথায় রাখলো। বুলাতে লাগলো তার ছোট্ট বোনটার রুক্ষ চুলে। মোমের ঠোঁট জোড়া হালকা ফাঁক হয়ে আছে, সেখান থেকেই মুখের ভেতরে লালা বেয়ে পড়ছে একপাশে মাথার নিচের বালিশটায়। মুয়ান বুঝলো তার বোনটার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এমন হলেই যে মোম হাঁ করে শ্বাস ছাড়ে। ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে মোমের ঠোঁটের কোণের লালাগুলো আলতো করে মুছে দিল মুয়ান। সাথে সাথে মোমের ঠোঁটজোড়া আলতো কেঁপে উঠল, পরে আবার ঠিকও হয়ে গেল। মুয়ান আরও খেয়াল করলো মোমকে। ইস, তার ছোট্ট বোনটার শাড়ি পরে আছে। বেসামাল মেয়েটা তার ঠিক সামলাতেও পারে না। এই যেমন শাড়িটা হালকা সরে তার ফর্সা পিঠের কিছু অংশ দৃশ্যমান হয়ে আছে। মুয়ান ধীরে সুস্থে শাড়িটা টেনে ঠিক করে দিল। পায়ের দিকে উঠে যাওয়া শাড়িটাও টেনে ঢেকে দিল মোমের মেথিন ছোট্ট গোল গোল পাঁজরা। নব দরজার সামনে দাঁড়িয়ে পকেটে 2 হাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে মুয়ানের কাজগুলোকে। বাব্বা,
ভাই হয়ে বোনের এত খেয়াল রাখে? কই, সে তো তার ছোট বোন নোভার এমন খেয়াল রাখে না। মাঝে মাঝে ফোন দিয়ে হালকা খোঁজ খবর নেয়, এই যা। আর দেখা হলেই মাথায় একটু আদরে হাত বুলিয়ে দেওয়া। তাহলে কি সে একজন ভাই হিসেবে পারফেক্ট না এখনো? মুয়ানকে দেখে তো এখন তাই মনে হচ্ছে। নভের দৃষ্টি লক্ষ্য করলো মুয়ান, তা দেখেই শান্ত স্বরে বলল,